ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ কি নরেন্দ্র মোদীর ঐতিহাসিক ভুল? শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কি স্বেচ্ছায় পদত্যাগ করলেন? আমি ব্যক্তিগতভাবে তা বিশ্বাস করি না। শুধু আমি নই, সরকারের পক্ষে কিংবা বিপক্ষে বহু বহু মানুষ এটা বিশ্বাস করেন না। ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে গতকাল সকালে জ্বর হয়েছে বলে যন্তর মন্তর ছেড়ে চলে যেতে চেয়েছিলেন। তিনি যদি জানতেন যে সরকারের মধ্যে এমন একটা ভাবনা আছে যে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগে বাধ্য করা হবে বা তিনি পদত্যাগ করবেন স্বেচ্ছায়, তাহলে তিনি কখনোই যন্ত্রমন্তর ছেড়ে চলে যেতে চাইতেন না। সোনাম ওয়াংচুক সরকারের সঙ্গে সমঝোতা করে অনশন ভেঙে দেওয়ার কংগ্রেস দল, ককরোচ দল, তাবৎ আন্দোলনের সমর্থক যারা, তারা একেবারে ভেঙে পড়েছিলেন। তারা সবাই মিলে সোনাম ওয়াংচুকের মুন্ডুপাত করছিলেন। যন্তর মন্তর ছেড়ে চলেও গিয়েছিলেন অনেকে। কংগ্রেস এবং অন্য বিরোধীরা সংসদ বয়কট ছেড়ে চলে এসেছিলেন সংসদে। বিজেপির নেতা মন্ত্রীরা পর্যন্ত দুঃস্বপ্নেও ভাবেননি যে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেবেন। সবাই ভাবছিল সোনাম ওয়াংচুক যখন সমঝোতা মেনে নিয়েছেন তখন ককরোচদের আন্দোলন শেষ। সবচেয়ে বড় প্রশ্ন, প্রধান যদি পদত্যাগই করবেন তাহলে ককরোচদের সব দাবি যদি মেনেই নেওয়া হবে, তাহলে দুদিন ধরে ওয়াংচুকের সঙ্গে গোপন বার্গেন করার কি দরকার ছিল? সমঝোতার পর জেপি নাড্ডার কাছ থেকে কাপ ভর্তি গরম স্যুপ খেয়ে অনশন ভেঙেছিলেন সোনাম ওয়াংচুক। তারপর সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে তিনি লিখেছিলেন যে দুদিন ধরে খুব দর কষাকষির পর তিনি এই সমঝোতায় পৌঁছেছেন দেশের স্বার্থে। এটা তিনি বলেছিলেন। যদি ককরোচদের দাবি সব মেনেই নেবে সরকার, যেটা গতকাল মেনে নিল, তবে দুদিন ধরে এত কথা চালাবার কি দরকার ছিল? আমার মাথায় কিন্তু এর উত্তরটা আমার মাথায় ঢুকছে না, আমি বুঝে উঠতে পারছি না। কারণ এই প্রশ্নটি বুঝিয়ে দেয় এমন কোনো জায়গা থেকে কোনো চাপ এসেছে মধ্যবর্তী সময়ে, মানে গত দুদিনের ওই সোনাম ওয়াংচুকের অনশন ভাঙা এবং তারপর থেকে এই ব্যাপারে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র জমা করা, এর মধ্যে এই মধ্যবর্তী সময়ে নরেন্দ্র মোদীর সরকারের ওপর এমন কোনো চাপ এসেছে, সেই চাপটা বাধ্য হয়ে মেনে নিতে হয়েছে নরেন্দ্র মোদীকে। যদি তিনি মেনে নিতেন তাহলে কি হতো? কি হতো যদি তিনি মেনে নিতেন? তাহলে যদি মেনে না নিতেন তাহলে কি হতো? হতো এই যে সরকারের হয়তো এমন কোনো বড় সমস্যা হতো সরকারের সামনে, যেটা নরেন্দ্র মোদীর অস্তিত্ব এবং এই সরকারের অস্তিত্বে হয়তো আঘাত লাগতে পারত। নরেন্দ্র মোদী সরকারের আজ যদি তিনি মেনে না নিতেন, তাহলে মানে তিনি চাপের কাছে যদি নরেন্দ্র মোদী আত্মসমর্পণ না করতেন, নতি স্বীকার না করতেন, তাহলে তার যে নীতিনিষ্ঠ একটা ছবি আছে, একটা কড়া শাসকের ছবি আছে, যে শাসক দুর্বল নয়, সবল শাসকের ছবি, যাকে সহজ ভাষায় বলা চলে 56 ইঞ্চি বুকের ছাতিওয়ালা, যে ছবিটা আরো বড় হতো, চওড়া হতো। যে কড়া নরেন্দ্র মোদীর ছবি দুনিয়া ভর প্রচারিত, সেই ছবি আরো বড় হতো। মানুষ সসম্ভ্রমে বলতো এই হচ্ছে মোদী সরকার, যে কখনো আদর্শের সাথে কম্প্রোমাইজ করে না, অন্যায়ের সঙ্গে আঁতাত করে না। কিন্তু শেষ পর্যন্ত যা হলো সেটা তো আঁতাত। সেটা এক কথায় আমি ব্যক্তিগতভাবে দুঃস্বপ্নেও ভাবিনি। বহু বিজেপি সমর্থকের সঙ্গে গত কয়েক ঘন্টায় কথা বলেছি। তাদের মধ্যে অতি সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সাধারণ মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত সবাই আছেন, শিক্ষিত অশিক্ষিত সব বর্গের মানুষ আছেন। এমনটা যে হতে পারে এটা কারোর কল্পনার মধ্যে ছিল না। খবরটি প্রথমে কানে আসতে
কেউ বিশ্বাস করতে পারছিল না যে এমনটাও হতে পারে। কেন বিশ্বাস করতে পারছিল না কেউ? একটা কারণ তো আগেই বলেছি, সোনাম ওয়াংচুকের সঙ্গে সমঝোতা হওয়া। দ্বিতীয়ত, এ কাজ নরেন্দ্র মোদীর অনমনীয় ইমেজটাকে একেবারে গুঁড়িয়ে মাটিতে প্রায় মিশিয়ে দিয়েছে। এবং তৃতীয়ত, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেই যে সমস্যা মিটে যাবে এমন তো নয়। নতুন নতুন দাবি আসবে, গোলপোস্ট চেঞ্জ হবে, সেটা হতে শুরু করেছে। কারণ বাঘ একবার যদি রক্তের স্বাদ পায় তখন সে অন্য খাবার ছেড়ে রক্তই খেতে চাইবে, থামবে না। আর এটা যে কত সত্যি সেটা তো ইতিমধ্যেই দেখা যাচ্ছে। ককরোচ পার্টি নতুন ডিম্যান্ড দিয়েছে পুলিশকে, নিরাপত্তা রক্ষীদেরকে, গভর্নমেন্টে যে মিলিটারি প্যারামিলিটারি যারা যন্ত্রমন্ত্রে ছিল তাদেরকে ক্ষমা চাইতে হবে। কেন ক্ষমা চাইতে হবে? কারণ তারা আক্রান্ত হয়ে লাঠি চালিয়েছে, আক্রান্ত হয়ে পুলিশের যে কাজ সেইটা করেছে। কিন্তু এই কাজটা তাদের, এটা হচ্ছে যারা ককরোচ, যারা এই আন্দোলন যারা করেছে তাদের আঘাত লেগেছে, তাদের সেই জন্যে তাদের কাছে নাকি ক্ষমা চাইতে হবে পুলিশকে। আচ্ছা বলুন তো, এই দাবি যার মাথায় সামান্যতম বুদ্ধি আছে, কোনো সরকারের পুলিশ কখনো এই দাবি মানতে পারে? স্বাধীন ভারতে কিংবা পরাধীন ভারতে যাই হোক না কেন, কোনো দিন কোনো দেশে কোনো পুলিশ কখনো এইভাবে ক্ষমা চেয়েছে তারপরে আর পুলিশের কোনো মান সম্মান বলে কোনো জিনিস থাকে? কংগ্রেস বলছে কি, মানে এরা বলছে যে ককরোচ পার্টি, তারা বলছে যে পুলিশকে ক্ষমা চাইতে হবে। আর কংগ্রেস কি বলছে? মল্লিকার্জুন খাড়গে তিনি ইতিমধ্যে তিনি দাবি করেছেন, এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন, করে বলেছেন ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আরো দাবি আসতে শুরু করেছে এবং আসবে ভবিষ্যতে, সেটা দেখে নেবেন। এরপরে এমন দাবিও আসবে যে আইন ইতিমধ্যে তৈরি হয়ে গেছে কিছু বিষয়ে, সেই আইন হয়তো তুলে নেওয়ার দাবিও আসবে। কারণ এই সরকার বুঝে গেছে, যে যারা আন্দোলনজীবী তারা বুঝে গেছে যে এই সরকারকে যদি ঠিক মতো চাপ দেওয়া যায় এই সরকারের মাথাটাও নত করা যায়। সুতরাং আজকে এই রাস্তাটা খুলে গেছে। কেন এই পরাজয় মেনে নিল সরকার? জয়ের রাস্তা খুলে যাওয়ার পর সোনাম ওয়াংচুককে নিজের দিকে নিয়ে এলেন সরকার। তারপরে এদের মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেল, অবিশ্বাস শুরু হয়ে গেল। এ ওকে গালাগাল দিচ্ছে, এ বলছে ওকে বিজেপির দালাল, সে ওকে বলছে বিজেপির দালাল। তারপরে হঠাৎ কেন এই হার মেনে নেয়া? যারা সরকারের বা বিজেপির বা আরএসএস এর সব কাজ অন্ধের মতো মেনে নেয় তারা প্রশ্ন তুলবে না, এটা স্বাভাবিক। কিন্তু আমার মধ্যেও এই প্রশ্ন এসছে। আমি অস্বাভাবিকের দলে, আমি সব কথা মেনে নিতে পারি না সোজাসুজি। আমার মধ্যে প্রশ্ন আসে। আমার মনে হয়েছে বিজেপি যা করলো সেটা হচ্ছে অকারণে সারেন্ডার করলো, ভয় পেয়ে গিয়ে। কেন জানি না বারবার আমার মাথায় আসছে, মনে আসছে সেই জ্যোতিবাবুর, সিপিএম এর পক্ষ থেকে জ্যোতিবাবুর প্রধানমন্ত্রীর পদ না নেয়ার কথাটা। সেদিন পার্টি সিদ্ধান্ত নিয়েছিল যে জ্যোতিবাবু প্রধানমন্ত্রীর পদ নেবেন না। পরবর্তী সময়ে সেই সিদ্ধান্তকে বলা হয়েছে ঐতিহাসিক ভুল। আমার মনে হচ্ছে নরেন্দ্র মোদী সরকার যে সিদ্ধান্ত এখন নিয়েছে, ধর্মেন্দ্র প্রধানকে এখানটায় তাকে পদত্যাগে বাধ্য করে কিংবা তার পদত্যাগপত্র গ্রহণ করে যেটা করলো আজকে মোদী সরকার, এটা মোদী সরকারেরও একটি ঐতিহাসিক ভুল। ইতিহাস ভবিষ্যতে এই নামে একদিন এই নামেই দেখবে এই ঘটনাকে, এবং এই ভুলের মাসুল যদি দিতে হয় বিজেপিকে আগামী দিনে, আমি অন্তত অবাক হব না। একদিকে যখন ভাবছি এসব কথা, তখন আমার মাথায় সরকারের এই সিদ্ধান্তের কারণ, সম্ভাব্য কারণ কি হতে পারে সেসব ভাবনাও আমার মাথায় এসেছে। কেন এই কাজ করতে বাধ্য হলো সরকার? প্রথমত আমার মনে হয়েছে কিছু গুরুত্বপূর্ণ বিল পাস করাবার জন্যে সরকার একটু নমনীয় হয়েছে, মানুষের অন্যান্য এমপিদের তাদের সমর্থন পাওয়ার জন্যে। এমন হতে পারে কিছু কিছু দল, যেমন বলছি স্ট্যালিনের দল, তারা কংগ্রেস থেকে দূরত্ব তৈরি করেছে, কিন্তু তাদের দূরত্বটা আবার এই ঘটনায়
মানে এই ককরোচদের আন্দোলনের ফলে তারা আবার দুজনের মধ্যে আবার যদি এক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তার জন্য এমন হলো যে স্ট্যালিনের দলকে তাদেরকে, এবং আপনারা জানেন যে স্ট্যালিনের দলের খ্রিস্টানদের ওপরে তাদের একটা বড় সমর্থন ভিত্তি আছে, খ্রিস্টানদের ওপরে স্ট্যালিনের দলের ডিএমকের। এবং এফসিআরএ যে বিল, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন যে অ্যাক্ট, সেই অ্যাক্ট দিয়ে এফসিআরএ বিলগুলো আটকাবার, যাতে না আটকায় তার জন্য হয়তো সাময়িকভাবে স্ট্যালিনের ওখান থেকেও একটা চাপ আসতে পারে। এই বিল পাস করানো এবং সংবিধান সংশোধনের যে একটা ব্যাপার আছে তার জন্য হয়তো নমনীয় হয়েছে এবারের এনডিএ সরকার। এছাড়া এবারের এনডিএ সরকার টিকে আছে কিছু সহযোগী দলের সমর্থনের ওপর। তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য চন্দ্রবাবু নাইডুর দল আর নীতিশ কুমারের দল। তারা কি পর্দার আড়াল থেকে সরকারের ওপর চাপ সৃষ্টি করলো? সম্ভাবনা আছে, এই সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। আর সরকার কি টিকে থাকার জন্য ধর্মেন্দ্র প্রধানকে হঠাৎ যে রাজি হলো, সেটা কি এই চন্দ্রবাবু, নীতিশ কুমার এদের দলের চাপে, এদের চাপে? আমার বিশেষ সন্দেহ কিন্তু চন্দ্রবাবু নাইডুর ওপর। এই ভদ্রলোকের অবস্থান প্রথম থেকেই যথেষ্ট সন্দেহের। এর আগে মার্কিন দূতাবাসের চাপে তিনি নানা সমস্যা তৈরি করেছেন বিভিন্ন সময়ে। এবারও যদি তেমন হয়ে থাকে আমি কিন্তু অবাক হব না। একদিন না একদিন ফাঁস হবেই সব কিছুই। আমরা অপেক্ষা করব সেদিনটির জন্য। পরিশেষে একটাই কথা, গোপন গভীর কোনো ষড়যন্ত্র থেকে সরকার এবং দেশ এই দুটোকে বাঁচাতে বাধ্য হয়ে যদি ধর্মেন্দ্র প্রধানকে বলি দিতে হয়েছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং এই বিশ্বাস থেকে আমি মনে করি নরেন্দ্র মোদীর যে এবং বিজেপিকে কিছুটা আমি নরম মনোভাব নিতেই পারি। কিন্তু আমার মনে হয়েছে চাপের মুখে এটা নতি স্বীকার, এটা ছাড়া অন্য কিছু নয়। আপনারা দর্শক, আপনারা কি মনে করেন জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যখন কথিত মার্কিন বাণিজ্য চুক্তির কারণে আমাদের এই দেশের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা খর্ব হয়েছে অথবা আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে বলে চারদিক থেকে একটা উদ্বেগ উৎকণ্ঠা, ঠিক সেই মুহূর্তে ঢাকায় হঠাৎ করে কেন গোপনে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা কিংবা মার্কিন কূটনীতিকরা গোপনে সফর করছেন? কি তাদের উদ্দেশ্য? কেন তাদের এসব সফর সম্পর্কে কোনো পক্ষ থেকেই, কি মার্কিন দূতাবাস কিংবা সরকারের পক্ষ থেকে কোনো কিছুই জানানো হচ্ছে না? এবং সেই জায়গা থেকে অবশ্যই বিষয়গুলো সন্দেহজনক। যেমন মার্কিন যে সাবেক গোয়েন্দা কর্মকর্তা জেরাল্ড পি হ্যামিল্টন, তিনি মার্কিন দূতাবাসের ব্যবস্থাপনাতে ঢাকায় এসেছেন এবং ঢাকার একটি 5 তারকা হোটেল ওয়েস্টিনে তিনি উঠেছেন। এ বিষয়ে ভারতের একটি গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ তারা রিপোর্টও প্রকাশ করেছে। এবং এই যে জেরাল্ড পি হ্যামিল্টন, তিনি কোথায় কাজ করতেন? সিআইএ, মার্কিন গোয়েন্দা সংস্থা, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির ডিরেক্টরেট অব অপারেশনসে দীর্ঘ 3.5 দশকের বেশি সময় তিনি কাজ করেছেন। তার এই সফর কেন সন্দেহজনক? আগেই বলেছি, গোপন রাখা হয়েছে। প্রথমত, এই সফর সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই। দ্বিতীয়ত, এই ব্যক্তি সিআইএর যে গোপন কার্যক্রম, ক্ল্যান্ডেস্টাইন সার্ভিসে দীর্ঘদিন তিনি চাকরি করেছেন এবং সিআইএর সর্বোচ্চ সম্মাননাগুলো অর্জন করে তিনি অবসরে যান। এবং সেই সাবেক কর্মকর্তা, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে একজন সফল গোয়েন্দা কর্মকর্তা, তিনি বাংলাদেশে। সিআইএর ডিরেক্টরেট অব অপারেশনসের কাজ কি? বিদেশে গোয়েন্দা তথ্য সংগ্রহ, গোপন অভিযান পরিচালনা এবং বিদেশি গোয়েন্দা নিয়োগ এবং পরিচালনার দায়িত্ব পালন করে থাকে। আর যে 3 মার্কিন কূটনীতিকের কথা বললাম, তাদের বিষয়ে এ পর্যন্ত কোনো গণমাধ্যমে কোনো রিপোর্ট প্রকাশ হয়নি ঠিকই, তবে আমার যে ব্যক্তিগত সোর্স
বিশ্বস্ত সোর্স তারা জানাচ্ছে যে তারা 31শে জুলাই পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন। তাদের নাম, পাসপোর্ট সব কিছু রয়েছে। আমি নামগুলো শুধু প্রকাশ করি। তাদের একজন জেরাল্ড চার্লস, জর্জ ডড এবং র্যান্ডাল ভন। তাদের নিয়ে কেন সন্দেহ যাচ্ছে? খুবই যৌক্তিক প্রশ্ন। তারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। খুব স্বাভাবিকভাবে যারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে নিজ দেশ থেকে অন্য দেশে যান, সেই দেশের সরকার কিংবা সেই দেশের ওই নাগরিকদের দূতাবাস তারা খুব স্বাভাবিকভাবে প্রকাশ্যে নিয়ে আসেন বিষয়গুলো, এবং তারা কোথায় বৈঠক করবেন, কী উদ্দেশ্যে এসেছেন, তাদের যেই কর্মসূচি সেগুলো সম্বন্ধে অন্তত সরকার না হোক সংশ্লিষ্ট রাষ্ট্রের দূতাবাস তারা বিষয়গুলো তুলে ধরে, এবং এটি স্বাভাবিক নিয়ম। কিন্তু এই তিনজন সম্পর্কেও কোনো ধরনের কোনো তথ্য কেউ প্রকাশ করছে না। নর্থ ইস্ট নিউজ তারা দাবি করছে যে জেরাল্ড পি হ্যামিল্টন সিআইএর সাবেক কর্মকর্তা, তিনি ওয়েস্টার্নে উঠেছেন এবং এই সফর নিয়ে তার এই সফরে আসলে কোনো ধরনের সরকারি আলোচনা, নিরাপত্তা সহযোগিতা কিংবা ব্যক্তিগত কোনো কার্যক্রম আছে কিনা, বা অন্য কারোর সাথে কোনো ধরনের কর্মসূচিতে যোগ দেবেন কিনা সেসব বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি, কোনো ধরনের ইঙ্গিতও পাওয়া যায়নি। এবং এও তো শোনা যায়, এর আগে অনেকেই দাবি করেছেন যে ঢাকায় মার্কিন গোয়েন্দা সংস্থার একটি নিজস্ব কার্যালয়ও ডক্টর ইউনূস সরকারের সময় খোলা হয়েছে। এমনিতেই করিডোর নিয়ে নানান ধরনের আলোচনা তুঙ্গে ছিল ডক্টর ইউনূস সরকারের সময়। বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া নিয়ে মার্কিন যে চাপ, সেসব বিষয় নিয়ে নানান ধরনের কথাবার্তা, গুঞ্জন ছিল। গুঞ্জন কি, এগুলো সত্যতা আছেই, সত্যতা অবশ্যই আছে, এবং সেগুলো একটা পর্যায়ে থেমে গেলে আবারও কি সেইগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। এবং প্রথমেই যে বললাম যে মার্কিন যে কথিত বাণিজ্য চুক্তি, সেই চুক্তিতে আমাদের যে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে, সেটি নিয়েও নতুন করে কোনো তৎপরতা আছে কিনা। এবং একই সাথে মনে করিয়ে দিতে চাই যে চীনের পক্ষ থেকে যে ধরনের দাবি করা হচ্ছে, বা আমাদের প্রধানমন্ত্রীর চীন সফর, তার মধ্য দিয়ে চীনের সাথে আমাদের যে বন্ধুত্ব অনন্য মাত্রায় নিয়ে যাওয়ার কথাবার্তা চলছে, সেই জায়গাগুলোতে বিশেষ কোনো উদ্দেশ্যে এই মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা কিংবা মার্কিন কূটনীতিকরা ঢাকায় এসেছেন কিনা। অথবা যদি আরও স্পষ্ট করে বলি, ডিপ স্টেটের খেলা তো এখনও পর্যন্ত থামেনি, এটি স্পষ্ট অনেকের কাছে। সেই ডিপ স্টেটের হয়ে তারা বিশেষ কোনো অভিযানে এসেছেন কিনা সেটি অনেক বড় প্রশ্ন। আমি আপনাদের একটু মনে করিয়ে দিই, যে কথাগুলো বলছি তার সপক্ষে একটি যুক্তি তুলে ধরি। আপনাদের অনেকেরই জানা আছে যে গত বছরের আগস্টে, অর্থাৎ 2025-এর আগস্টের 31 তারিখে এই হোটেল ওয়েস্টিনেই একজন মার্কিন নাগরিকের মরদেহ পাওয়া গিয়েছিল। পুলিশের খাতায় তিনি একজন ব্যবসায়ী ছিলেন, কিন্তু রহস্যটা ওইখানেই, যখন কিনা ওই মার্কিন নাগরিকের মরদেহ কোনো ধরনের ময়না তদন্ত ছাড়াই মার্কিন দূতাবাস সেটি গ্রহণ করে। অর্থাৎ কোনো ধরনের ময়না তদন্ত ছাড়াই, পোস্টমর্টেম রিপোর্ট ছাড়াই মার্কিন দূতাবাস সেই মরদেহটি তড়িঘড়ি করে গ্রহণ করে। কেন, কি কারণে? একজন বিদেশি নাগরিক, সেটি মার্কিন নাগরিক হোক আর ভারতীয় নাগরিক হোক, তাদের কারোর মৃত্যু ঘটবে রহস্যজনক কারণে, আর তার পোস্টমর্টেম হবে না, পোস্টমর্টেম ছাড়াই সংশ্লিষ্ট রাষ্ট্র তার লাশ নিয়ে নেবে, সেখানেই রহস্য, সেখানেই প্রশ্ন। বাংলাদেশের গণমাধ্যমে তার মৃত্যুর খবরটি এসেছে, যদিও অনেক গণমাধ্যমে এসেছে, কিন্তু বিস্তারিত কিছু বলা হয়নি। ভারতীয় একটি গণমাধ্যম বা বেশ কয়েকটি গণমাধ্যম ওই সময় রিপোর্ট করেছিল যে ওই মার্কিন নাগরিক আরভেল জ্যাকসন নামে ওই মার্কিন নাগরিক, তিনি ছিলেন আমেরিকান স্পেশাল ফোর্সের সিনিয়র কর্মকর্তা। 20 বছরেরও বেশি সময় ধরে তিনি মার্কিন সেনাবাহিনীতে কাজ করেছেন, একাধিক যুদ্ধে অংশ নিয়েছিলেন। আর্মি ন্যাশনাল গার্ডে 3 বছর কাজ করার পর 2006 সালে তিনি মার্কিন সেনাবাহিনীতে যোগ দেন, এবং 2024 সালে তিনি 6 বার বাংলাদেশে আসেন। এবং
আমাদের পুলিশের খাতায় শুধুমাত্র ছিল তিনি ব্যবসায়িক কর্মকাণ্ডে বাংলাদেশে এসেছেন। যদি তাই হয়ে থাকে, সেই প্রশ্নটি আবারও তুলতে হয় যে কেন পোস্টমর্টেম ছাড়া তার মরদেহ মার্কিন দূতাবাস গ্রহণ করলো, কোথায় তাদের দুর্বলতা ছিল, এবং আমাদের সংশ্লিষ্ট রাষ্ট্র বা সরকারও বা কেন তা নিয়ে কোনো প্রশ্ন তুলল না। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা হোক বা মার্কিন ডিপ্লোম্যাটরা হন, যখন কোনো কিছু গোপন করা হবে তাদের সফর নিয়ে, খুব স্বাভাবিক মানুষের মধ্যে প্রশ্ন জাগবেই, নানান ধরনের গুঞ্জনের ডালপালা ছড়াবে, গুঞ্জন থেকে গুজবও ছড়াতে পারে। আর যদি গুজব না হয়ে থাকে, যদি গুঞ্জন না হয়ে থাকে, যা কিছু রটছে নিশ্চয়ই এসবের পিছনে অবশ্যই বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।